কখনো কখনো যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি ঠিক সেই মানুষটাই একদিন এমন কিছু করে দেখিয়ে দেয় যেটা পুরো পৃথিবীকে স্তব্ধ করে দেয়। এটা সেই এক অবহেলিত ছেলের গল্প, যার নাম নিলয়। ঢাকার এক পুরনো বাড়ি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। এক কোণে বসে আছে ছেলেটি, চোখে স্বপ্ন, হাতে একটা পুরনো সিবি। তার ভরসা হয়তো আজ তার বাবা তাকে সম্মানের চোখে দেখবে, কিন্তু সে জানতো না এই দিনটাই বদলে দেবে তার জীবন। বাবা, আমি ভাবছিলাম যদি আপনি একটু সাহায্য করতেন একটা চাকরির জন্য। আমার এক বন্ধুর কোম্পানিতে যদি রেফার করেন। তুই চাকরি? তুই পারবি? একটা দিন ঠিকঠাক বাড়ির কাজ করিস না আর বলিস চাকরি? আরে তোর মতো অপদার্থ ছেলে থাকলে বাবার মুখ পুড়ে যায়। আব্বা ঠিক বলেছে, শুধু খাওয়া আর ঘুম আর মেয়েদের পেছনে ঘোরা। এই ছেলে একদিন না একদিন আমাদের মান ইজ্জত খেয়ে ফেলবে। আব্বা, একটু শান্ত হন। নীলা হয়তো ভুল করে, কিন্তু সে খারাপ না। তুই চুপ কর বিথি। এই ছেলের জন্য তুইও একদিন কাঁদবি, বুঝলি? সবকিছু যেন মুহূর্তেই থেমে যায়। নিলয় কোনো কথা বলে না, সে শুধু তাকিয়ে থাকে সবার মুখে। তার চোখে যেন একটা শেষ আশা ছিল, যেটা এই মুহূর্তে চূর্ণ হয়ে গেল। সে চুপচাপ উঠে দাঁড়ায়, ধীরে ধীরে দরজার দিকে হাঁটে, তার হাত রেখে দরজায়, আর এক ঝটকায় বন্ধ করে দেয় সব কিছু। একটা শব্দ যেন জানালা দেয়, সে আর এ ঘরের নয়। রাত নেমেছে ঢাকায়। রাস্তায় আলো, গাড়ির হর্ন, কুকুরের ডাক, আর সেই শব্দের ভেতর দিয়ে একটা ছায়া হাঁটছে। চোখে জল, মনে হাহাকার। তার নাম নিলয়। আমি কি সত্যি এতটাই বাজে? সবার চোখে আমি এতটা নিচু? আমি তো শুধু একটা স্বপ্ন দেখতে চেয়েছিলাম। ঠিক তখনই একজন এসে দাঁড়ায় তার সামনে। চেহারায় দৃঢ়তা, চোখে আত্মবিশ্বাস। মেয়েটার নাম নেহা। বাইরে থেকে সাধারণ মনে হলেও আসলে সে একজন সিআইডি অফিসার, গোপন মিশনের ছদ্মবেশে। তুমি এখানে এভাবে রাস্তায়? ঠিক আছো তো তুমি? ঠিক বলতে পারবো না, তবে হ্যাঁ, মারা যায়নি এখনো, এতটুকুই শান্তি। মারা গেলে কিন্তু এখনই রিপোর্ট করতে হবে। তবে ভাগ্য ভালো বেঁচে আছো। তুমি তুমি কে? এটা এখন জানার দরকার নেই, তবে এতটুকু বলতে পারি, তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি, বরং শুরুই হচ্ছে। একটা নতুন সকাল অপেক্ষা করছে একটা নতুন পরিচয়ের জন্য, একটা নাম যেটা একদিন কাঁপিয়ে দেবে সিস্টেম, ভেঙে দেবে দম্ভ। অপমানিত এক ছেলের সেই যাত্রা আজ শুরু হলো, যে একদিন হয়ে উঠবে ডোন্ট মাইন্ড ডেভিল, সিক্রেট হ্যাকার কিং। রাত যখন গভীর হয়, মানুষের ভেতরের কষ্টগুলো যেন ততটাই জেগে ওঠে। গত রাতে ছিল নিলয়ের জীবনের সবচেয়ে অন্ধকারের অধ্যায়, আর আজ আজ শুরু হচ্ছে এমন একটা অধ্যায় যেখানে নেই আলো, নেই সম্মান, আছে শুধু এক ঠান্ডা নির্মম নাম, জেল। ঢাকার এক ব্যস্ত রাস্তায় নিলয় হাঁটছিল চুপচাপ, কিন্তু হঠাৎই তার সামনে থমকে দাঁড়ায় পুলিশের দল। কেউ একজন তার ব্যাগে মাদক রেখেছে, আর বিনা দোষেই সে এখন অপরাধীতে চিহ্নিত। পুলিশ চিৎকার করে ওঠে, এই দাঁড়াও, ব্যাগটা খোলো। এই মদগুলো কই পেলে? মাদকও আছে ব্যাগে। না স্যার, এগুলো আমার না, আমি কিছু জানি না। সবাই এক কথা বলে রে ভাই, এই ছেলেরা দিনরাত গাঁজা খায় আর পরে বলে আমি নির্দোষ। তাকে বলা হলো মাদকাসক্ত, যদিও সে জানতো না কে রাখলো ওসব জিনিস ব্যাগে, তবে কে শোনে তার কথা। হাত কড়া পরিয়ে নেওয়া হলো, তাকে টেনে তোলা হলো পুলিশের গাড়িতে। চারপাশে কোলাহল, আর তার মধ্যে একা নির্বাক নিলয়। গেটের দরজা খট করে বন্ধ হলো। ভেতর প্রবেশ করলো সে এক অন্ধকার ঘরে, যেখানে দিন রাত এক হয়ে যায়, আলোর মতো হারিয়ে যায় সম্মান। জেলে দেয়ালের ভেতর সময় থেমে থাকে, নেই ঘড়ি, নেই মানুষ, আছে শুধু অপমান আর ভেতরে কান্না। আমার কিচ্ছুই ছিল না, তাও কপালে শুধু কষ্ট এলো কেন?
আমি কি এতটাই খারাপ? একজন বন্দি দূর থেকে ঠাট্টা করে ওঠে। এই নতুন পোলা কাঁদবি নাকি? এখানে চোখের জল কেউ দেখে না ভাই। 3টি মাস কেটে গেল, 90টি দিন। প্রতিটা রাত কেটেছে একই প্রশ্ন নিয়ে। আমি কি আসলেই খারাপ? আমার পাশে কেউ নেই কেন? আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, একটু সম্মান, একটু মানুষ হিসাবে জায়গা। এটা কি চাওয়া বেশি? কিন্তু সেই দিন হঠাৎ ভাঙল নীরবতা। একজন অফিসার এসে দাঁড়ালো তার সামনে। অফিসার বলল, নিলয়, বের হও, জামিন হয়েছে। জামিন? কে করেছে স্যার? আমার তো কেউ নেই। জানি না, পরিচয় গোপন রেখেছে, কেবল বলেছে ছেলেটা নির্দোষ। নিলয় জেল থেকে বেরিয়ে আসে, কিন্তু তার মনে জন্ম নেয় হাজারো প্রশ্ন। কে সে? কেন আমাকে সাহায্য করলো? সে জানে না, সে যাকে কখনো চিনতই না, সেই অচেনাই একদিন হয়ে উঠবে তার ভাগ্যের নির্মমতা। ফিরে এসেছে নিলয়, এক ভাঙা মানুষ, কিন্তু মনের ভিতর জ্বলছে এক আগুন। নিলয় নিজের সাথে নিজেই প্রতিজ্ঞা করে, এই জগতে আমি একা, কিন্তু এবার আর কাঁদবো না। এবার কেউ হাসবে না আমার দিকে তাকিয়ে। এবার আমি তৈরি হব, এমনভাবে ফিরবো যে আমাকে আর কেউ অবহেলা করবে না। জেলের দেয়ালে যিনি ভেঙে পড়েছিলেন, সেই নিলয় এখন নিজের ভেতরে জাগিয়ে তুলেছেন এক শক্তি, এক আগুন, যা একদিন গিলে খাবে পুরো সিস্টেমকে। এই রাতে জন্ম নিচ্ছে ডোন্ট মাইন্ড ডেভিলের ভেতরে প্রথম চেতনা। জেল থেকে মুক্তি পেয়ে কেউ হারিয়ে যায়, কেউ ফিরে আসে বদলাতে, আর কেউ কেউ ফিরে আসে পৃথিবী বদলানোর আগুন নিয়ে। নিলয় ঠিক তেমন একজন। আজ তার হাতে নেই টাকা, নেই আশ্রয়, কিন্তু তার বুকের ভেতর গেঁথে গেছে এক নাম, ডোন্ট মাইন্ড ডেভিল। এখনও তা কেবলই ভাবনা, কিন্তু ভবিষ্যতে তা হয়ে উঠবে এক আন্দোলন। সে এখন রাস্তায়, ফুটপাত আর তার শয্যা, পলিথিনে জড়িয়ে রাত পার করে সে। একদিন এক টোকাই ছেলেকে এসে জিজ্ঞাসা করে, এই ভাই, তুমি নতুন না? কোন সেন্টারে থাকো? নিলয় ক্লান্ত গলায় জবাব দেয়, নাই সেন্টার, রাস্তায় আমার ঘর, ভাগ্য আমার দুঃস্বপ্ন। দিন চলে যায়, কখনো না খেয়ে, কখনো অপমানে ভিজে। তবুও নিলয় জানে সে থামবে না। একদিন সে একটা গ্যারেজে কাজের জন্য হাজির হয়। গ্যারেজ মালিক রুক্ষ গলায় বলে, তোর কাজ সাফ করা, ধোয়া আর গাড়ির নিচে তেল ঢালা। যদি খারাপ করিস তেল খাবি, বুঝলি? নিলয় নম্রভাবে জবাব দেয়, জি ভাই, আমি কাজ শিখতে চাই। আর একটা অনুরোধ, আমি রাতে ক্লাস করব, মাস্টার্স কমপ্লিট করতে চাই। গ্যারেজ মালিক হেসে ওঠে, তুই মাস্টার? হা হা, যা খুশি কর, তবে কাজ যেন ঠিকঠাক হয়, নারা কাজ থেকে বাদ দিয়ে দিব। দিনে গ্যারেজের ঘাম ঝরে, রাতে ক্লাসে ঘুমে চোখ লড়ে। ধীরে ধীরে ফিরে আসে শৃঙ্খলা, কিন্তু ভেতরের আগুন সেটা এখনো নিভেনি। এক রাতে সে গ্যারেজের এক কোণায় পড়ে থাকা একটা পুরনো ল্যাপটপ কুড়িয়ে পায়, চালু করে, গুগলে টাইপ করে, হোয়াট ইজ হ্যাকিং। সেই রাতেই নিলয় জীবনে ঢুকে যায় এক নেশা, এক অবিরাম ভয়ানক নেশা, সিস্টেম ভাঙার, নিয়ন্ত্রণ নেওয়ার। নিলয় নিজেই বলে, এতদিন আমি ছিলাম ব্যবস্থার শিকার, এবার আমি হব সিস্টেমের চালক। প্রথমে ছোট্ট কিছু এটিএম গ্রিলস, তারপর অনলাইন ব্যাংকিং এর ব্যাংক ডোর খুঁজে বের করে মাত্র 20 মিনিটে সরিয়ে ফেলে 10,000 টাকা। সে নিজের মনেই ফিসফিস করে, আমি জানি আমি যা করছি সেটা বেআইনি, কিন্তু এই সিস্টেম, এই সমাজ আমার সাথে কি আইনের মতো ব্যবহার করেছে। এক রাত ডার্ক ওয়েবের এক রহস্যময় ফোরামে এসে একটা নতুন নাম লিখে ফেলে, ডোন্ট মাইন্ড ডেভিল। এই নামের পেছনে আছে হাজার দিনের অপমান, ঘৃণা আর প্রতিবাদ। আর এই নাম একদিন কাঁপিয়ে দেবে পুলিশ, গোয়েন্দা, এমনকি গোটা সিস্টেমকে। নীলা আস্তে করে হাসে, ডোন্ট মাইন্ড ডেভিল, এই নামে কাঁপবে একদিন গোটা সিস্টেম। একটা পুরনো ল্যাপটপ,
একটা ক্ষুদ্র মন আর সমাজের প্রতি এক আগুন জ্বলা অভিমান, এই তিনেই তৈরি হচ্ছে এক হ্যাকার কিং। তবে এই যাত্রায় সে একা নয়। পরবর্তী পর্বে দেখা হবে আবারও 4 জন রহস্যময় ছায়া চরিত্রের সাথে, যারা মিলে তৈরি করবে এক ইতিহাস, এক হ্যাকিং গ্রুপ। মনের ফিলিংস শোনার জন্য প্রস্তুত থাকুন। একটা বিপ্লব একার হাতে তৈরি হয় না। একটা ইতিহাস লিখতে হলে দরকার হয় একটা মাস্টার মাইন্ড, তার 4 দিকপাল। ডোন্ট মাইন্ড ডেভিল এখন একা নয়, তার চারপাশে জড়ো হয়েছে আগুনে 4 জন। তাদের ভেতরে আছে সিস্টেম গুঁড়িয়ে দেওয়ার সাহস। এই 4 ছায়া নিয়েই তৈরি হতে চলেছে। নিলয় 1 মাস ধরে নজর রাখছিল ডার্ক ওয়েবের 4টি ছায়ামূর্তির উপর। 4 জন, যারা প্রত্যেকে এক একটা দানব। তারা এখনো জানে না ইতিহাস তাদের খুঁজছে। প্রথম জন সিয়াম, চেহারা হিরো, কাজে স্নাইপার, ফিশিং লিঙ্কে এমন ওস্তাদ যে কোনো মোবাইল ডিভাইস ডেটা, ছবি, কল রেকর্ড সে চুরি করে যেন নিঃশব্দে ছুরি চালায়। তথ্য চুরি নয়, আমি শুধু জানি কার বালিশের নিচে কোন স্বপ্ন লুকানো আছে। দ্বিতীয় জন মাসুম, পাগলা টাইপ, সবসময় হেসে খেলে কিছু, কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল সব তার কাছে উন্মুক্ত দরজা। পাসওয়ার্ডটা তুমি রাখো 143 লাভ, আর আমার কাছে দেখো খোলার চাবির মতো। তৃতীয় অর্ক, চেহারায় সাদামাটা, আচরণ গম্ভীর, কিন্তু কোড লেখার সময় সে হয়ে যায় দানব। এটিএম, ইউপিআই, সিসিটিভি সব সিস্টেম তার কাছে নরম কাদামাটি। ব্যাংকের টাকা না আমার, তবে যদি লাগে সেটা আমার হাতেই থাকবে। চতুর্থ শেষ বিষ্ণুদা, সে নিজে টেকি না, তবুও টেকিরাও তার ইশারায় চলে। তার শক্তি, মনস্তত্ত্ব, কৌশল ও ধৈর্য। শত্রুকে দেখলে আমি আক্রমণ করি না, আমি আগে থেকেই ওর মাথার ভিতর ঢুকি, তারপর সে নিজেকে নিজেই ধ্বংস করে। এখন রাত ঠিক 3টা। এই 4 জন ইনবক্সে পৌঁছে যায় এক রহস্যময় বার্তা। ডোন্ট মাইন্ড ডেভিলের লেখা, তোমাদের খেলা দেখেছি, এবার আসো একসাথে খেলা শুরু করি বিশ্বের বিরুদ্ধে। পরিচয় লুকিয়ে কেন? মুখ দেখাও। ভাই টাকা পয়সা কই আগে বলো। তুমি কি চাও, যুদ্ধ? আমি চাই একটা ইতিহাস লিখতে। তোমরা 4 জন আমার সাথে থাকলে দুনিয়া আমাদের থামাতে পারবে না। আমরা হব MF মনের ফিলিংস, এই নামে চলবে আমাদের হ্যাকিং সাম্রাজ্য। 4 জন রাজি হয়। তাদের নতুন ঠিকানা রাজশাহী। তারা ভর্তি হয় এক বিশ্ববিদ্যালয়ে, 4টি আলাদা বিভাগে। কেউ জানে না এই 4 জন স্টুডেন্ট নয়, তারা হচ্ছে সিস্টেম ব্রেকারস। এখানেই শেষ নয়, শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে হ্যাকিং আর প্রেম চলবে পাশাপাশি। শিগগিরই আসছে। ট্রেন থেমে যায় রাজশাহীর স্টেশনে। 4 জন ব্যাগ কাঁধে নেমে পড়ে অর্ক, মাসুম, সিয়াম আর বিষ্ণুদা। স্টেশনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে একজন নিলয়, চোখে তার অদ্ভুত আত্মবিশ্বাস। এটাই আমাদের ঘাঁটি, এখান থেকে পুরো দেশ কাঁপানো শুরু হবে। রেডি তো? শুরু হয়ে গেছে, কেবল সময়ের অপেক্ষা। দিন যায়, সবাই ভর্তি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তাদের আলাদা আলাদা বিভাগ। সিয়াম সোসিওলজি, অর্ক কম্পিউটার সায়েন্স, মাসুম ইংরেজি, বিষ্ণু সাইকোলজি। কিন্তু নিলয়, সে কোথাও ভর্তি নয়। ছায়ার মতো ঘুরে বেড়ায় চারপাশে, যেন অদৃশ্য এক ছায়া, যার হাতে পুরো খেলার ছক। একদিন ক্লাসে প্রবেশ করে এক নতুন মুখ, চোখে চশমা, মুখে শান্ত হাসি, হাতে বইয়ের ব্যাগ। নেহা, মাস্টার্সে ভর্তি, ক্রিমিনোলজি, কিন্তু আড়ালে সে একজন ছদ্মবেশী সিআইডি অফিসার। ভাই, এই মেয়েটা সাদামাটা হলেও চোখে আগুন, একদম অন্যরকম। তুই তো যে কাউকে দেখে প্রেমে পড়িস ভাই। এইবারেরটা একটু স্পেশাল মনে হচ্ছে, কিন্তু সাবধানে খেলতে হবে। সাইকোলজি নিলয়ের কোনো পরিচয় নেই, সে ছায়ার মতো সবার উপরে দাঁড়িয়ে। এই মেয়েটা স্রেফ সাধারণ না, এর চোখের পিছনে রহস্য আছে।
রাত নেমেছে, শহর ঘুমিয়েছে, কিন্তু ঘুমায় না পাঁচ ছায়া। একটি ঘরে ল্যাপটপ, ম্যাপ, সার্ভার, রিপোর্ট ঘিরে জেগে থাকে পাঁচ মুখ। রাজশাহীর এই প্রাইভেট ব্যাংকের সিসিটিভি সিস্টেম 2015 সালের মডেল। 3টা ব্যাকডোর খুঁজে পেয়েছি। ম্যানেজারের ফোনে প্রবেশ করেছি। মেল, মেসেজ, ওটিপি সব আমার কন্ট্রোলে। ভাই, ওদের মেল অ্যাকাউন্ট হ্যাক করছি, কাল থেকেই ডেটা নেব। সাবধান, এই হ্যাকিং হবে আমাদের ফার্স্ট লাইভ মিশন। একটা ভুল মানেই সব শেষ, নিখুঁত হতে হবে। তাহলে খেলাটা শুরু হোক। লাইব্রেরির নীরবতা ছিঁড়ে নেহা একা বসে পড়ে আছে। ঠিক তখনই এগিয়ে আসে সিয়াম। হাই, আমি সিয়াম। এই বইটা আপনি নিয়েছিলেন? আমি নিজেই নিতে পারি, ধন্যবাদ। ও ওকে, দেখা হবে। সিয়াম বুঝে যায় এই মেয়েটা সাধারণ নয়। রাতে নেহার কণ্ঠে এক অডিও রিপোর্ট ভেসে আসে সিআইডি অফিসার আফজাল হোসেনের টেবিলে। হ্যালো স্যার, ক্যাম্পাসে 4 জন ছাত্র সন্দেহভাজন। তাদের আচরণ, গতিবিধি, ক্লাসের বাইরে সবকিছু অসাধারণ। তবে এখনো কেউ চূড়ান্তভাবে ধরা পড়েনি। তাদের পিছনে আরো একজন আছে, তাকে এখনো অজানা। শেষ পর্যন্ত এমএফ টিম তাদের প্রথম বড় হ্যাক সম্পন্ন করে। রাজশাহীর এক প্রাইভেট ব্যাংক থেকে চুরি করে 1,08,00,000 টাকা। এক ফোঁটা কুলুও পড়ে না কোথাও। ব্যাংকের সিস্টেমে ঢোকার পর মনে হলো এটা খেলনার মতো। ইয়েস, একদম ক্লিন, কেউ কিচ্ছু ধরতে পারবে না। ভালো শুরু, কিন্তু সামনে ঝুঁকি আরও বেশি। নিঃশব্দে ভেসে আসে ভবিষ্যতের ইঙ্গিত। প্রেম, বিশ্বাস, বিশ্বাসঘাতকতা, যাত্রা তো শুরু। এখন শুরু হবে ভাঙনের গল্প। রাজশাহীর শীতল সকালটা যেন একটু বেশিই নীরব। বিশ্ববিদ্যালয়ের মাঠ জুড়ে নেমে এসেছে কুয়াশার এক পরত। এই নীরবতার মাঝেও লাইব্রেরির এক কোণে দাঁড়িয়ে আছে সিয়াম। সে যেন কারো প্রতীক্ষায়, কিংবা নিজের ভেতরেই ডুবে। ঠিক তখনই তার চোখের সামনে দিয়ে হেঁটে যায় নেহা। সিয়ামের ঠোঁটের কোণে ঝিলিক দেয় এক চেনা হাসি। আচ্ছা, প্রত্যেকদিন একই লাইব্রেরিতে, একই রাস্তা, তাও কেন যে তোমার পাশ দিয়ে গেলেই মনটা ভালো হয়ে যায়। নেহা থেমে যায় না, শুধু চোখ তুলে সোজা তাকায়, ঠান্ডা গলায় বলে, এই লাইনগুলো তুমি কটা মেয়েকে বলেছ? সত্যি করে বলো। তোমাকে বলার পরেই বুঝলাম, বাকিরা তো শুধু মানুষ ছিল, তুমি তো একটা বাধা। সেই ধাঁধা ভেদ করে একটুখানি হাসে নেহা। আর সেই হাসির মাঝে সিয়ামের বুকের ভেতরে অজানা কাঁপুনি। সে জানে না একদিন এই মেয়েই তার দিকে অস্ত্র তাক করবে। ভালোবাসা আর বিশ্বাস তখন পরিণত হবে নির্মম পরীক্ষায়। রাত 11টা। হ্যাকার রুমে টিপ টিপ করে চলছে ল্যাপটপ স্ক্রিনের আলো। অর্ক বসে আছে সামনে, তার আঙুল ছুটছে কিবোর্ডে। ভাইরা, খুলনার ব্যাংকটা আমাদের পরবর্তী টার্গেট। ওদের সিস্টেম একেবারে গার্ডেন অফ হ্যাকিং, কিন্তু এখানে লাগবে ফিজিক্যাল অ্যাক্সেস। আমি তো বলেছিলাম ওই ব্যাংকের সিকিউরিটি গার্ড ফেসবুকে আমার ভুয়ো প্রোফাইলে প্রেমে পড়েছে। ওর থেকে আইডি কার্ডও জোগাড় করতে পারি। হাসির মাঝে মুখ গম্ভীর করে বসে থাকা একজন বিষ্ণুদা, চোখে সন্দেহের ছায়া, মুখে কঠিন বার্তা। ভালো, কিন্তু মনে রেখো, এই খেলার শত্রু এখন আমাদের একদম গায়ে এসে দাঁড়িয়ে গেছে। আমরা খেলছি না, আমরা ইতিহাস লিখছি। ওরা জানে না আমাদের ছায়াও তাদের পিছনে পড়ে আছে। প্রেম যে ধীরে ধীরে ঢুকে পড়ে মিশনের ভেতরে, বন্ধুত্বের ভেতর জমে ওঠে সম্পর্কের উষ্ণতা। সিয়াম আর নেহার মাঝে সময় যেন আর থেমে থাকে না। ল্যাম্প, লাইব্রেরি, আড্ডা, হাঁটাহাঁটি একে অপরের ছায়া হয়ে যায়। মাসুম, সে প্রপোজ করে মারিয়াকে, যে এক সময় তাকে এড়িয়ে যেত, আজ সেই মেয়েই তার পাশে। তোমাকে দেখলে মনে হয় তুমি কিছু একটা লুকিয়ে রাখো। লুকোনো থাকাটাই নিরাপদ। আমি চাই না কেউ জানুক আমি কে। অন্যদিকে অর্ক আর অঙ্কিতা, সেই নরম সম্পর্ক গড়ে উঠে ক্যাম্পাসের ছাদে।
সিনেমার ফাঁকে, শুধু দুই চোখের দৃষ্টি ছাড়িয়ে বিশ্বাসের এক অদৃশ্য সেতুতে। আর বিষ্ণু সে একা। প্রেম মানে তার কাছে দুর্বলতা, কিন্তু চোখে চোখে দেখে যাচ্ছে দলটা আর আগের মতো নেই, সবাই ভাগ হয়ে যাচ্ছে। রাতের বৈঠকে টানটান উত্তেজনা। সবাই খেয়াল রেখো, প্রেমের ফাঁদে পড়ে যেন মিশন ভুলে না যাও। আমরা যুদ্ধ করছি, এটা শুধু টাকা নয়, এটা ক্ষমতার খেলা। যুদ্ধ যখন চলে তখন সৈনিকদের মন দুর্বল হলে সেনাপতির দায়িত্ব হয় তাদের চোখে চোখ রেখে প্রশ্ন করা, তুমি আসলে কার হয়ে খেলছ? আমরা কারো হয়ে খেলছি? আমরা তো শুধু একসাথে চলছি। নিলয় ভাই, আপনার চোখে কেন যেন সবসময় সন্দেহ? কারণ আমি জানি বিশ্বাসই সবচেয়ে বড় ভুল। যেদিন এই দলের কেউ বাইরের কাছে কথা বলবে, সেদিন আমি তাকে মাফ করব না। নেহা তখন আর শুধু প্রেমিকা নয়, নেহার হাতেই এখন সিআইডির মিশন। রাতে নির্জনে সে রিপোর্ট পাঠায়। হ্যাঁ স্যার, আমি যাদেরকে সন্দেহ করেছি তাদের মধ্যে একজন সিয়াম, তবে এখনো কোনো প্রমাণ নেই। তবে আজ একটা মজার জিনিস পেয়েছি। এই টিমের মধ্যে একজন আছে যে খুব বেশি বুদ্ধিমান, সে বাকি সবাইকে চালাচ্ছে। আমি তাকেই খুঁজছি। তুমি যে করেই হোক 17 মেয়ের আগে ওদের ধরো, কারণ সূত্র বলেছে ওরা এবার ঢাকা ব্যাংকে আঘাত আনবে। এই হবে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার ডাকাতি। এবং ঠিক তখনই বিষ্ণুদা শুরু করে তার নিঃশব্দ খেলা। সে চুপচাপ, তবে তার ভিতরে জমে উঠছে অজানা এক খেলা। সে জানে নিলয় কিছু লুকাচ্ছে। সে নিজের মতো করে খুঁজে নিচ্ছে নিলয়কে। তার অতীত কোথায়? সে বন্ধু না বস না শত্রু? নিলয় আমাদের বন্ধু না বস, বস না শত্রু না, এখনো কিছু পরিষ্কার না। কিন্তু আমি খুঁজে বের করব, কারণ আমি বিষ্ণু, আমি শেষ খেলোয়াড়। এই দল এখন আর আগের মতো নেই। ভালোবাসা জন্ম নিয়েছে, কিন্তু বিশ্বাস ফাটল ধরেছে। মিশনের ভেতর ঢুকে পড়েছে এক একটা আলাদা রাস্তার হাঁটা। আসছে সেই দিন যেদিন তারা একে অপরকে প্রশ্ন করবে, তুমি কি এখনো আমার সঙ্গে না আমার বিপক্ষে? খুলনার রাত তখনও অনেকটা দূরে, কিন্তু ষড়যন্ত্রের ছায়া ইতিমধ্যে ঘনিয়ে এসেছে MF দলের ঘরে। রাতের তাদের চোখে শুধু টাকার খেলা, অথচ পেছনে চলছে আরও বড় কিছু, বিশ্বাসঘাতকতার শুরু। MF হ্যাকারের রুমে দেয়ালে টানানো ম্যাপে নিশানা, জনতা ফিনান্সার কর্পোরেশন খুলনা। নিলয় হাত দিয়ে ম্যাপের এক পয়েন্ট চাপ দেয়। এই ব্যাংকে প্রতিদিন 35 কোটি টাকা ঢোকে, 32 কোটি বের হয়। ওদের সিস্টেমটা পুরনো। সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে ওরা ডেটা ব্যাকআপ নেয় না। সেই ফাঁকটাই আমাদের জন্য সোনালি দরজা। মানে আমরা যদি ঠিক 7টার সময় ঢুকি, সিসিটিভি অফ করে দেই, তাহলে পুরো হ্যাক কভার করতে পারবো? হ্যাঁ, তবে এবার হ্যাকিংয়ের সাথে থাকতে হবে ফিজিক্যাল গ্রেড ব্রেকিং টিম। মনে রেখো, খেলার ভেতরে আরেকটা খেলা চলবে। ভাই আমি তো রেডি। আমার সোর্স থেকে ওদের ব্যাংক ইনসাইডের ফোনের সব কিছু আমার কাছে আসে, এবং আমরা আসলেই লুট করতে চলেছি। ক্যাম্পাসের এক কোণে বসে আছে সিয়াম আর নেহা। বাতাস থেমে যায় যেন কিছু বলতে গিয়ে। সিয়াম, যদি হঠাৎ করে আমি তোমাকে ছেড়ে চলে যাই, তোমার কেমন লাগবে? তোমার মতো কেউ চলে গেলে শুধু খারাপ না, জীবন থেমে যাবে। আমি যদি আজ বলি আমি সেই মানুষটা না যাকে তুমি চেনো? কথা শেষ করে নেহা চুপ। সে জানে এই ভালোবাসা একদিন তাকে আদালতের কাঠগড়ায় নিয়ে দাঁড় করাবে, আর তার ভালোবাসার মানুষ একদিন তার শত্রু হয়ে উঠবে। রাত গভীর। বিষ্ণুদা একা ল্যাপটপে বসে, তার চোখে সন্দেহ, হাতের ক্লিকে রেকর্ডিং শুরু। নিলয়, তুমি কি শুধু টাকার জন্য এই দল দখল করেছ, নাকি এর পিছনে অন্য কেউ আছে? যদি আমি প্রমাণ পাই, আমি প্রথম গুলি করব। আর যদি কেউ আমাদের ফলো করে থাকে। ছাদে একা নিলয়, ফোন বাজে। চাঁদের আলোয় ছাদের কিনারায় দাঁড়িয়ে নিলয়। একটা নাম্বার ভেসে ওঠে।
হিডেন কলার। প্ল্যান অনুযায়ী এগোচ্ছ তো? সব চলছে। শেষ মিশনটা 17 মে, তারপর আমি শেষ হয়ে যাব না, শুরু হব। তোমার বিশ্বাসযোগ্যতা শেষবারের মতো পরীক্ষায় পড়বে, প্রস্তুতি থাকো। ফোন কেটে যায়। নিলয়ের মুখে সেই হাসি, যেটা জয়েরও না, হারেরও না, বরং বিশ্বাসঘাতকতার এক চেনা ছায়া। খুলনা ব্যাংক হ্যাকের দিন 12 মে সন্ধ্যা 7:03। তারা খুলনার ব্যাংকে ঢুকেছে। সময় চলে যাচ্ছে দ্রুত। সিকিউরিটি ব্লাইন্ড, ঢুকো এখনই। গেট ব্রেড, 3 মিনিট সময়। লকার সিস্টেম অ্যাক্সেস, ব্যাংকের সুইচ করছি। মিশন আমাদের শুরু। 7 মিনিটের মধ্যেই 9.5 কোটি টাকা ট্রান্সফার হবে 4টি বিটকয়েন অ্যাকাউন্টে। বিষ্ণুদা পেছনে দাঁড়িয়ে ফিসফিস বলে ওঠে। নিলয় উত্তর দেয় না, শুধু টাইপ করতে থাকে, যেন সে জানে এবার কিছু হারাবেই। এইদিকে নেহা রেডিওতে সিগন্যাল পাঠাচ্ছে। হ্যালো স্যার, খুলনা ব্যাংকের ঠিক এই মুহূর্তে লুট হচ্ছে। আমার ধারণা ঠিকই ছিল, ওরা এখানেই এসেছে। তুমি তো বলেছিলে ঢাকায় হবে। তারা আমার উপর মাইন্ড গেম খেলছে স্যার। এবার আমি সরাসরি অ্যাকশনে যাব। হ্যাক সম্পূর্ণ। 112 কোটি টাকা নিঃশব্দে চলে যায়। ব্যাংকের কেউ টেরই পায় না, কিন্তু এক কোণে বিষ্ণুদা দাঁড়িয়ে, তার চোখে অদ্ভুত অভিমান। সে মনে মনে বলে, নিলয়, তুই আমাদের লিডার না, তুই আমাদের ব্যবহার করিস। পর্ব শেষ নয়, বরং যাত্রা আরও জটিল হতে চলেছে। পরবর্তী পর্বে বিষ্ণুদার সন্দেহ তুঙ্গে, সিয়াম ও নেহার ভালোবাসা মুখোমুখি সত্যের, নীলয়ের আসল পরিচয় ফাঁস হবে, আর কেউ একজন আছে ছায়ার পেছনে ছায়া। ক্যাম্পাসের মধ্যে দুপুর সিয়াম আর নেহা বসে আছে পুরনো ক্লাসরুমে। চারদিকে ফাঁকা, হাওয়াতে নেহার চুল উঠছে। নেহা মিষ্টি হেসে বলে, তুমি জানো, মাঝে মাঝে মনে হয় তুমি যা বলো সব মিথ্যে, তবুও বিশ্বাস করতে ইচ্ছে করে। আমিও মাঝে মাঝে ভাবি তুমি একটা ধাঁধা, যেটা বুঝতে গেলেই হারিয়ে যায়। নেহা চুপ করে যায়। তার চোখের নিচে এখনো ক্লান্তি, কারণ সে রাতেই তাকে রিপোর্ট পাঠাতে হবে। রাতে সিআইডি অফিসে রিপোর্ট পাঠায় নেহা। স্যার, আমার সন্দেহ সিয়ামের উপর আরো গভীর হয়েছে, কিন্তু সে এমনভাবে কথা বলে যেন আমি ভুল ভাবছি। কিন্তু এই টিমে একজন আছে যার নাম এখনো পর্যন্ত জানা যায়নি। সবার পিছনে সে, কিন্তু কারো সামনে না। আমার মনে হয় সেই ডোন্ট মাইন্ড ডেভিল। তুমি 17 তারিখের আগে তাকে ধরতে হবে, তবে সাবধান, ওরা জানে তুমি কে। হয়তো তুমি নিজেই এখন ফাঁদে। রাত বাজে 12টা। বিষ্ণু একা বসে কিছু ভিডিও প্লে করছে, সবার রুমে লুকিয়ে রাখা গোপন ক্যামেরার ফুটেজ। তুই যেমন শিকার বানাচ্ছিস, এবার আমি শিকার করব তোকে। সে একটি পেন ড্রাইভে সমস্ত প্রমাণ কপি করে একটি নাম দেয়, মাইন্ড গেম ফাইন মুভি। পরদিন সকাল, সবাই একসাথে বসে আছে নতুন মিশনের পরিকল্পনায়। ঢাকা সিটির ব্যাংক দেশের সবচেয়ে বড় টার্গেট, সবচেয়ে কঠিন হ্যাক। এবার শুধু হ্যাকিং না, দরকার হবে শারীরিক অ্যাকশন আর সাহস। তুমি রেডি তো মাসুম? হ্যাঁ ভাই, কিন্তু আজকাল আপনি আমাদের ওপর খুব চাপাচাপি করেন। এটা একটা টিম বস, তুমি একা একা প্ল্যান করো, তারপর আমাদের জানাও, এতে আমাদের কি গুরুত্ব। আমার গুরুত্ব বুঝলে তোমরা কেউ বেঁচে থাকতে না। ভাই, কথাগুলো আজকাল কেমন কেমন শোনাচ্ছে। হঠাৎ পুরো রুমে থমথমে পরিবেশ। বিষ্ণুতার মুখে ঠান্ডা হাসি। সে বলে, সত্যি বললে এই টিমটা একসাথে আর বেশি দিন থাকবে না। বিষ্ণুর এমন কথা শুনে সবাই সবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ওরা সবাই সেখান থেকে বের হয়। এইদিকে নেহা সিয়ামের পিছনে। সিয়াম ক্যাম্পাসের পেছনের গেট দিয়ে হেঁটে যাচ্ছে। পেছন থেকে ধীরে ধীরে নেহা তার পিছু নেয়। তুমি কে সিয়াম? তুমি হ্যাকার নাকি কেবল ছদ্মবেশে থাকা একটা সাদা হৃদয়ের ছেলে?
সিয়াম একটা পুরনো দোকানে ঢোকে, মেসেজ দেয় কারো ফোনে। নেহা দেখে ফেলে মেসেজে লেখা, প্ল্যান কনফার্ম, মেয়ের 17 ডিএমডি রেডি। নেহা থমকে যায়। ডিএমডি মানে ডোন্ট মাইন্ড ডেভিল? মানে সিয়াম না? তাহলে কে ডিএমডি? এদিকে রাতে বিষ্ণু নিলয়ের ল্যাপটপ থেকে একটা ফ্লোয়ার কপি করে। সেই ফোল্ডারে একটা ডকুমেন্ট, প্রজেক্ট ডিএমডি, মাইন্ড ব্রেইন নিলয়, সার্ভার লোকেশন, বিটকয়েন অ্যাকাউন্ট, মোবাইল ট্র্যাকার, 4 জনের রেকর্ড। বিষ্ণুদা হাসে, তারপর বলে, তোর খেলা শেষ ভাই। ডিএমডি কে আমি সবাইকে দেখাবো। সে লুকিয়ে সেই প্রমাণ নেহার কাছে পাঠানোর প্ল্যান করে। পরের দিন সকালে নেহা ফোনে অফিসার আফজাল হোসেনকে কল করে বলে, স্যার, আমার ইনবক্সে একজন অজানা ব্যক্তি আমাকে ভিডিও পাঠিয়েছে, তাতে দেখাচ্ছে ডিএমডি কে। এটা যদি সত্যি হয় তাহলে এই কেসে নতুন মোড় আসবে। তুমি আজ রাতে ভিডিওটা অফিসে নিয়ে এসো, আর মনে রেখো এখন আর কাউকে বিশ্বাস করো না। পরবর্তী পর্বে আমার দেখতে পাবো নেহা বুঝে যাবে ডিএমডি আসলে কে। এমএফ টিমে ফেটে যাবে বিশ্বাসঘাতকতার রাগ, প্লানচুর। ঢাকার মিশনের দিন ঘনিয়ে আসবে, আর এক্সপ্লোসিভ ক্লাইম্যাক্স নিলয় হবে নিঃসঙ্গ অথবা ভয়ঙ্কর। সিআইডি অফিসে রাত 11টায় নেহা অফিসার আফজাল হোসেনের সামনে বসে আছে। ল্যাপটপ স্ক্রিনে চলছে ভিডিও ফুটেজ। ভিডিওতে দেখা যায় নিলয় রাত 3:48 তার ল্যাপটপে ঢুকে একটি ফোল্ডারে প্রবেশ করে, ডিএমডি মাইন্ড সাইটে টিম। সেখানে দেখা যায় হ্যাকিং প্ল্যান, এক্সিকিউশন টাইম, বিটকয়েন ওয়ালেট আর 4 হ্যাকার সদস্যদের নাম। তখনই আফজাল হোসেন নেহাকে বলে, নেহা, এই লোকটাই ডিএমডি। তুমি জানো এর মানে কি? হ্যাঁ স্যার, মানে আমি যার প্রেমে পড়েছি সেই এই দেশের সবচেয়ে বড় সাইবার অপরাধী। তোমাকে চয়েস করতে হবে, কর্তব্য না প্রেম। আফজাল সাহেব এর কথা শুনে নেহা আর কিচ্ছু বলে না। কি আর বলবে, সে তো জানে নিলয় একজন হ্যাকার, কিন্তু নেহা তো তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। নেহা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বাড়ি চলে আসে। রাত তখন বাজে 12টা। ছাদে বসে নেহা চুপচাপ কাঁদছে। নেহা মনে মনে বলে, নিলয়, তুমি কেন এই পথ বেছে নিলে? তুমি কি সত্যিই খারাপ, নাকি সমাজ তোমাকে খারাপ বানিয়েছে? পরদিন রাতে টিম মিটিং। নিলয় মেজাজ চড়ানো গলায় বলে, আমি প্ল্যান বানাবো, আমি রিস্ক নেব, আমি ফান্ড আনবো, আর তোমরা শুধু প্রশ্ন করবে, এটাই কি টিম? তুমি প্ল্যান বলো ঠিক আছে, কিন্তু তুমি আমাদের উপর আস্থা রাখো না, এটা কেন? আর একটা কথা বলো ভাই, তোমার নামে লোকজন কথা বলছে তুমি নাকি ডিএমডি। বলো ভাই, সত্যি কিনা? হ্যাঁ, আমি ডিএমডি। তোমরা যা জানো আমি তার চাইতে বেশি জানি, আর এটা বিশ্বাস না করলে দরজা খোলা আছে। ভাই, আমরা ভাই ছিলাম, টিম ছিলাম। তুমি যদি শুরু থেকেই গোপন কিছু করে থাকো তাহলে তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। এই টিম ভাঙবে, আজ না হয় কাল, কিন্তু তার আগে জানিয়ে রাখি, তুই যদি ডিএমডি হোস তাহলে আমি ওই শেষ বস, আমি তোকে থামাবই। অর্ক মুখ কালো করে বলে। নিলয় তাকিয়ে থাকে বিষ্ণুর দিকে, চোখে আগুন, ঠোঁটে ঠান্ডা হাসি। নিলয় শান্ত গলায় বলে, খেলা তো এখনই শুরু হলো দাদা। টিম ভেঙে যায়। অর্ক, সিয়াম, মাসুম, এমএফ হ্যাকার টিম ছেড়ে দেয়। নিলয় একা দাঁড়িয়ে থাকে গ্যারেজে। তার চোখে জেদ, অভিমান আর ভয়ঙ্কর এক শীতলতা। নিলয় চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে বলে,
বন্ধুরা চলে যায় কিন্তু শত্রু হয়ে ফিরে। এইদিকে কল করে নেহা নিলয়কে আর বলে তার পার্কে দেখা করার জন্য। নেহা আর নিলয়ের দুজনে বসে আছে পার্কে এক কোনায়। নেহা বলে, তুমি কি সত্যিই ডিএমডি? হ্যাঁ, কারণ আমার মতো লোকদের কেউ বিশ্বাস করে না, তাই আমি বিশ্বাস ভাঙি না, শুধু বদলা নেই। তাহলে এবার আমি তোমার শত্রু, কারণ আমি একজন অফিসার। তুমি আমার শত্রু না, তুমি আমার একমাত্র ভালোবাসা। তোমাকে শেষবারের মতো দেখতে এসেছিলাম। এই কথা বলেই নিলয় সেখান থেকে হেঁটে চলে যায় আর নেহা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে। পরের দিন সকালে আফজাল হোসেন ঘোষণা করেন, 17 মে ঢাকার ব্যাংক লুট থামাতেই হবে। আমরা প্রস্তুত, ডিএমডি ধরা পড়বেই। অন্যদিকে নিলয় একা, তার চোখে আগুন। সে নিজের জন্য প্রস্তুত করছে নতুন প্ল্যান। ফাইনাল গেম, ঢাকার ব্যাংক হ্যাকিং এর শেষ খেলা। ঢাকা সিটি ব্যাংক, 16 মে রাত 2:10। নিলয় দাঁড়িয়ে আছে 32 তলা বিল্ডিং এর ছাদে। তার চোখের সামনে পুরো শহর আর তার মাথার ভিতর চলছে একটি জটিল ম্যাপ, হ্যাকিং প্লাস এক্সিকিউশন এক্সফিল। শেষ খেলা শেষ হাসি। আমি হেরে যাব না তোরা আমাকে হারাতে পারবি, দেখা যাবে কাল। অন্যদিকে এমএফ টিমে ফাটল থাকলেও পরিকল্পনা এখনো শক্ত। অর্ক, মাসুম, সিয়াম আবারও ফিরে এসেছে। ভাই, বিশ্বাস ভেঙে গেছিল ঠিক, কিন্তু আমরা জানি তোমার মতো ব্রেন এই বাংলাদেশে একটাই, তাই শেষমেশে আবার একসাথে। ধন্যবাদ ভাই, এবার আমরা ইতিহাস লিখব। প্ল্যান ও পোশাক, সবাই এখন সরাসরি ইউনিফর্মে ঢুকবে। ব্যাংকের ভেতরে মাসুম বলে, ভাই ইউনিফর্ম দেখে তো কেউ বলতেই পারবে না আমরা হ্যাকার। সিকিউরিটি থেকে ডাটা এক্সচেঞ্জ সব করা আছে। ঢুকতে পারলেই 7 মিনিটে 10,000 কোটি টাকা চলে যাবে আমাদের এক্সটার্নাল বিটকয়েন অ্যাকাউন্টে। অন্যদিকে সিআইডি হেডকোয়ার্টার, সন্ধ্যা 6:45 17 মে। নেহা পোশাক পরেছে, তার মুখ গম্ভীর। তাকে বলা হয়েছে কিল ইফ নিট। আর আফজাল হোসেন বলে, তুমি ওদের চেনো? তোমার প্রেম এখন তোমার দুর্বলতা হলে তুমি দেশদ্রোহী হবে। আমি আমার প্রেমের দাসী নই স্যার, আজ শুধু দেশের দাসী। রাত তখন বাজে 7:02। ওরা 4 জন মিলে ব্যাংকে ঢুকে পড়ে। মাসুম হ্যাক করে মূল গেট খুলে দেয়। অর্ক সিসিটিভি ব্লাইন্ড করে সিয়ামের রিমোট সিস্টেম চালু করে। নিলয় ঢুকে পড়ে সার্ভার রুমে। ভিতরে ঢুকেছি, পাসওয়ার্ড ব্রুট ফোর্সিং 70% শেষ। বিয়ে। হঠাৎ দরজার আওয়াজ। চেঞ্জ ভাইয়া, পুলিশ ঢুকছে। সবাই পজিশন ধরে রাখো, আর কেউ ব্যাক করবে না। এদিকে পুলিশ ঘিরে ফেলেছে পুরো বিল্ডিং। নেহা ও সিআইডি টিম ঢুকে পড়েছে 2 তলার ওপর। নেহার সাথে চোখাচোখি হয় নিলয়ের। নেহা চিৎকার করে বলে, নিলয়, সারেন্ডার, ডোন্ট টেক ওয়ান মোর স্টেপ। যে সমাজ আমাকে ধর্ষক বানিয়ে ফেলে দিয়েছিল, আজ আমি সেই সমাজের ব্যাংক লুট করেও তাদের ভালোবাসি না। আমি এখন প্রেমিকা না, একজন অফিসার। তোমাকে আজ গ্রেপ্তার করতেই হবে। তাহলে চালাও গুলি। নেহার হাতে কাঁপে, সে গুলি চালাতে পারছে না। হঠাৎ একজন সিআইডি অফিসার পেছন থেকে গুলি চালায়। গুলি লাগে বিষ্ণুদার গায়ে। বিষ্ণুদার রক্তে ভেজা অবস্থায় মাটিতে পড়ে আর বলে, এই বলে বিষ্ণুদা চোখ বন্ধ করে দেয়। এইদিকে হ্যাক শেষ। 9,997 কোটি টাকা ট্রান্সফার। নিলয়, সিয়াম, মাসুম, অর্ক পালিয়ে যায় গোপন রুমে বিষ্ণুদাকে নিয়ে। নেহা শুধু চেয়ে থাকে, চোখে জল আর মনে মনে বলে, তুমি দেশের সবচেয়ে বড় হ্যাকার, কিন্তু আমার হৃদয়েও সবচেয়ে বড় শূন্যতা হয়ে থাকবে। পরদিন নিউজের ব্রেকিং। ঢাকার হাই সিকিউরিটি ব্যাংক হ্যাকড।
10,000 কোটি টাকা উধাও, ডিএমডি টিম ধরাছোঁয়ার বাইরে। নেহার কনফেশন রুমে রাত 1:20। নেহা চোখের সামনে বসে আছে ক্যামেরার সামনে। সিআইডির হাই সিকিউরিটি মনিটরিং রুমে রেকর্ড শুরু হয়। আমি একজন অফিসার, কিন্তু আমার কাছে দেশ আগে, ভালোবাসা পড়ে। কিন্তু যখন গুলি চলছিল আমি কাউকে মারতে পারিনি, কারণ আমি এখনো তাকে ভালোবাসি। নেহার মুখে এই কথা শুনে আফজাল হোসেন রেগে গিয়ে বলে, নেহা, তুমি দায়িত্ব পালন করনি। ডিএমডি তোমার সামনে ছিল, তবুও তুমি তাকে পালাতে দিলে। এবার তদন্ত হবে তোমার বিরুদ্ধেও। আমি যদি তাকে না চিনতাম তাহলে এত দূর কখনো এগোতে পারতাম না স্যার। আপনারা আমাকে সাসপেন্ড করতে পারেন, কিন্তু আপনি জানেন শুধুমাত্র আমি তাকে ধরতে পারবো। 3 দিন সময় দিচ্ছি। 3 দিনের মধ্যে তাকে খুঁজে বের করো, নাহলে তোমার পথ পরিচয় সব শেষ। অন্যদিকে নিলয়ের নতুন আস্তানা টেকনাফ। নিলয়, মাসুম, অর্ক, সিয়াম সমুদ্র পাড়ে বসে আছে। তাদের চোখে প্রশান্তি, কিন্তু ভিতরে আগুন। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম আমি কাঁপিয়ে দিয়েছি, তবে এবার আমি শুধু হ্যাক করব না, আমি গড়ে তুলব আমার রাজত্ব। ভাই, বিশু দাদা ছিল আমাদের মগজ, ওকে হারিয়ে আমরা ভেঙে গেছি, কিন্তু এবার আমাদের মাথা শুধু আপনি। এদিকে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি বাহিনী অ্যাক্টিভ। ইন্টারপোল সাইবার ব্রাঞ্চ থেকে বাংলাদেশে আসে এক নতুন চরিত্র, এলিনা খান, প্রাক্তন এনএসএ এজেন্ট, সাইবার ম্যানিপুলেশন স্পেশালিস্ট। DMD is just a hacker. He is a physiological manipulator. To touch him, I need the person, only the girl he loves. এলিনা খান নেহাকে অফিসে ডেকে পাঠায়। We ever read your files again, Neha? You are emotionally compromised. Emotion never makes me weak. It gives me direction. And this time, my love will lead me to this fall. অন্যদিকে অপারেশন মাইন্ড রিভেঞ্জ প্ল্যান শুরু হয়। নিলয় তৈরি করছে এমন এক মাইন্ড গেম যেটা শুধু হ্যাকিং না, মিডিয়া, পাবলিক, এমনকি সরকারকেও নিয়ন্ত্রণ আনবে। আমরা এবার দেশের বাইরে যাব, তবে যাব নিজের নামে নয়, নিজস্ব সাম্রাজ্য করতে। এই সরকার আমার কিচ্ছু করেনি, এই সমাজ আমাকে ফাঁসিয়েছে, তাই এবার আমি নিজেই হব এক রাষ্ট্র, একটা ভার্চুয়াল নেশন, যার নাম ডিএমডি স্টেট। সন্ধ্যা 6টা, সারা দেশে হ্যাকারদের মেসেজ। আমরা MF মনের ফিলিংস, ডিএমডি ফিরে এসেছে। এবার শুধু ব্যাংক নয়, পুরো রাষ্ট্র সিস্টেম হ্যাক হবে। প্রস্তুত হও, আমরা ফিরছি। এদিকে নেহা ক্যামেরার সামনে বসে আবার কনফেশন রেকর্ড করে। তুমি শুধু আমার প্রেমিক নও নিলয়, তুমি এখন দেশের সবচেয়ে বড় শত্রু। তুমি যেখানেই থাকো আমি কিন্তু আসবো, আর এবার তুমি পালাতে পারবে না। যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু। 10,000 কোটি টাকার হ্যাকিংয়ের পর নিলয় হয়ে গেছে অদৃশ্য। নেহা এখন শুধু প্রেমিকা নয়, একজন সিআইডি অফিসার হিসেবেও দ্বন্দ্ব। আর মনের ফিলিংসের মধ্যে ঢুকে পড়েছে একটা বিশ্বাসঘাতক ছায়া। সিআইডি অফিসে নেহা ও আফজাল সাহেব বসে। আফজাল সাহেব বলে, নেহা, এখন আর সময় নেই। তুই যদি 72 ঘন্টার মধ্যে কিছু না করিস, তোকে কেস থেকে সরিয়ে দেওয়া হবে। স্যার, আমি প্রমিস করছি আমি নিজেকে শেষ করে ফেলবো যদি এই হ্যাকার গ্যাংকে খুঁজে না পাই। তাদের একজন আমার খুব কাছের। তোর চোখে আমি প্রেম দেখেছি, দায়িত্ব না। সাবধান করে দিলাম নেহা। গ্যাং আউটের বিশ্বাসের চোলাবালি। দাদা, একটা কথা বলি, নিলয় ভাই কোথায়? হ্যাকিংয়ের পরে সে আর আসেই না। টাকা ভাগের পর থেকে কোথায় গায়েব? মানে কি বলছিস তুই? নিলয় ভাই বিশ্বাস করে সব শিখিয়েছে, এখন সন্দেহ? তোমরা যা দেখছো বাস্তব নয়,
নীলের মতো মাথা এই বাংলাদেশে নাই। কিন্তু প্রশ্ন একটাই, তার পরের চালটা কি? হঠাৎই নেহা নিলয়ের সাথে দেখা। নিলয় চুপচাপ দাঁড়িয়ে হুডি পরে বলে, তুমি আমাকে খুঁজেছিলে? তুমি কোথায় ছিলে? তোমার ভালোবাসার বাইরে। তুমি জানো না আমি কেমন কষ্টে আছি। তোমার কারণে আজ আমার কেরিয়ার ঝুঁকিতে। তুমি যখন আমার পাশে ছিলে না, তখন আমি কাকে বলতাম আমার কষ্ট? তোমরা সবাই আমাকে অবহেলা করেছো। আমি এখনো তোমার পাশে আছি নিলয়। শুধু একটা কথা বলো, তুমি কি আর কোনো ব্যাংক হ্যাক করেছো? তোমাকে কিছু বলাই মানে সিআইডি কে বলা, আর সেটা আমি করতে পারবো না। এই বলেই নিলয় সেখান থেকে চলে যায়। নেহা কিছু একটা বলতে যাবে, কিন্তু আর বলা হয় না। নিলয় তার রুমে শুয়ে নিজের ফোন ঘাঁটছে। হঠাৎ করেই একটা রেকর্ড পায়। সে বিষ্ণুদার রেকর্ড। নিলয় দুর্বল ও প্রেমে পড়েছে। ওকে সরালে আমি হ্যাকার কিং হব। মনের ফিলিংসের আসল বস আমি হব। ঠান্ডা গলায় নিজের সাথে কথা বলে নিলয়। তাহলে এবার খেলা শুরু হোক বিষ্ণুদা। নিলয় জানালো, যার উপরে সবচেয়ে বেশি বিশ্বাস ও ভরসা, সেই বিষ্ণুদাই এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যস্ত। নিলয় জানলো, যার উপরে সবচেয়ে বেশি ভরসা, সেই বিষ্ণুদাই এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যস্ত। আর নেহা, সে নিজেই কি ফাঁদে পা দিয়েছে, নাকি সেই তো তৈরি করছে সেই চাল? আর নেহা সে নিজেই কি ফাঁদে পা দিয়েছে, নাকি সেই তৈরি করেছে শেষ চাল? এক কফি শপে নিলয় একা বসে হাতে ফোনে টাইপ করছে। অর্কসিয়াম মাসুম 24 তারিখ রাত 2টায় মিলিত হবে সবাই। লক্ষ্য এমএফ গ্যাংয়ের ভিতরে থাকা বিশ্বাসঘাতকদের ধ্বংস করা। একদিকে মনের ফিলিংস, আরেকদিকে প্রেম, বিশ্বাসঘাতকতা আর ভয়ঙ্কর প্রতিশোধ। নিলয় এবার শুধু হ্যাক করবে না, সে এবার মানুষের আত্মা হ্যাক করবে। রাতের আকাশটা আজ একটু বেশি কালো। মনের ফিলিংসের ভিতরেও আজ তীব্র উত্তেজনা। নিলয়ের টিম আজ সবচেয়ে ঘনিষ্ঠ মানুষদের মাঝে কেউ একজন বিশ্বাসঘাতক। এখন সময় মুখোশ খোলার। পুরনো গুদামঘর, রাত 2টো। ফটক দরজার ঠকঠক আওয়াজ। একটা পুরনো গোদামঘরে একে একে হাজির হচ্ছে এমএফ এর 4জন হ্যাকার। তাদের বস ছায়া থেকে কথা বলছে। তাদের গলা যেন বরফের মতোই ঠান্ডা। অন্ধকার ঘরে টিপটিপ করে আলো জ্বলছে। নিলয় বলে, আমাদের ভিতরে একজন বিশ্বাসঘাতক সিআইডি এখন আমাদের সব ডাটা জানে। কেউ একজন তথ্য ফাঁস করেছে। ঘরের বাতাস থমথমে। অর্ক, সিয়াম, মাসুম তারা অবাক হয়। আর বিষ্ণু, সে বসে আছে চুপচাপ, যেন কিছুই ঘটেনি। দাদা, বিশ্বাসঘাতক কে? আমি জানি। নামটা বলার আগে আমি প্রমাণ দেখাতে চাই। নিলয় তার হাত ঘুরিয়ে স্মার্ট ওয়াচের স্ক্রিনে একটা রেকর্ডিং চালু করলো। কণ্ঠটা স্পষ্ট, এটা বিষ্ণুর। নিলয় প্রেমে পড়েছে, দুর্বল হয়েছে। ওকে চলে আমি হব এমএফ এর আসল বস। বিষ্ণুদা, এটা আপনি? আপনি তো ছিলেন আমাদের মেন্টর। ঘরের আলো তখন হঠাৎ করে জ্বলে ওঠে। নিলয় উঠে দাঁড়ায়, বিষ্ণুর চোখে চোখ রাখে। বাকি সবাই পিছনে সরে দাঁড়িয়ে যায়। আপনার মতো লোককে মানুষ গুরু বলে, আর আপনি বিশ্বাসঘাতক। তুই সবসময় ভালোবাসা খুঁজেছিস, আর আমি এমএফতে আমার পরিবার ভাবতাম। তোর প্রেম, তোর দয়া এই গ্যাংকে দুর্বল করেছে। নিলয় ঠোঁটে এক অদ্ভুত হাসি। তার ফোনে একটা কল এসেছিল, লাইভ, সরাসরি সিআইডি হেডকোয়ার্টারে সংযুক্ত।
আপনার স্বীকারোক্তি সোজা পৌঁছে গেছে সিআইডির কাছে। সাবধান, কেউ দৌড়াবে না, হাতে অস্ত্র কেউ তুলবে না। সিআইডি ঘিরে ফেলেছে পুরো গুদামঘর। বাকি 4 জন মুক্ত, কারণ প্রমাণ তাদের পক্ষে। এদিকে বিষ্ণুদার হাতে লকআপ পড়াতেই সিআইডি অফিসারের টিম আর বিষ্ণু মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, আমি ভেবেছিলাম আমি নেতা হব, কিন্তু ভুল করেছিলাম। নীলকে ছোট ভেবে। আজ তুমি এমএফ কে হারালে, কিন্তু তুমি নিজেকেও হারালে। রাত গভীর। নিলয় একা দাঁড়িয়ে আছে ছাদে। বিশ্বাসঘাতক শেষ। এমএফ আবার ফিরে আসবে নতুন নামে, নতুন পরিকল্পনায়। এই পথ শেষ নয়, এখনো অনেক কিছু বাকি। নিলয় এবার শুরু করবে নতুন খেলা। এমএফ এর এবার ঘুরে দাঁড়াবে, কিন্তু একই সিআইডি আবার অন্য এক ছায়ার খেলোয়াড় নেমেছে মাঠে। সিআইডিতে এবার অন্য এক ছায়ার খেলোয়াড় নেমেছে মাঠে। নিলয়ের টিম থেকে বিষ্ণুকে সরিয়ে দিয়ে এমএফ এবার দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু সিআইডি হাল ছেড়ে দিচ্ছে না। এবার সিআইডি নেমেছে এমন একজন যার আগমনেই ভেঙে পড়বে নিলয়ের মস্তিষ্কের তৈরি সাম্রাজ্য। এই পর্বেই ঢুকবে একজন নতুন ছায়াচিত্র, যার নাম মিস্ট্রি জিরো। সিআইডি হেডকোয়ার্টারে সিক্রেট রুমে ঘরের ভিতরে বাতি কম, দেওয়ালে ডাটা প্ল্যান ঝুলছে। আফজাল সাহেব নেহাকে বলল, নেহা, তুমি তো জানো আমাদের শেষ ট্রাম্প কার্ড আর একজনই বাকি। স্যার, আপনি কি তাকে নামাচ্ছেন? হ্যাঁ, মিস্ট্রি জিরো, যে একবার মাঠে নামলেই টার্গেট উধাও না হয়ে উপরে উঠে যায়। তাকে প্রস্তুত করো। এমএফ হেঁটে উঠে চুপ করে ডেস্কে বসে আছে নিলয়। ল্যাপটপ খুলে সাইবারের ম্যাপ দেখছে আর মনে মনে ভাবছে, রাজশাহী, খুলনা, ঢাকা সব জায়গায় ছুঁয়ে ফেলেছি, এবার দরকার আন্তর্জাতিক টার্গেট। নিলয় এখন আর শুধুমাত্র টাকা নয়, গেম খেলছে বিশ্বমঞ্চে, কিন্তু তাকে বোঝা যাচ্ছে না ওর পরবর্তী টার্গেট কোথায়। সিআইডির ট্রেনিং ক্যাম্প। একজন লোক ধীরে ধীরে প্রবেশ করলো, মুখ ঢাকা মাস্কে, চোখে শুধুই আগুন। এই সে মিস্ট্রি জিরো, যার পরিচয় অজানা, যার অতীত লুকোনো, যার স্পেশালিটি জিরো ইমোশন, জিরো মিস্টেক। নেহা বলে, তুমি কি পারবে এমএফ গ্যাংকে কেন্দ্র করে ঢুকে তাদের মন ভাঙতে? আমি শুধু মিশন দেখি, মানুষ না। এই বলে নেহা বের হয়ে আসে। পরের দিন সকালে নেহা ভার্সিটিতে যায়। হঠাৎ করে নিলয়ের সাথে দেখা হয় ক্যান্টিনে। নেহা বলে, এই যে হ্যাকার বাবু, কেমন আছো? সিআইডি তো আর হ্যাকারকে বাবু বলে না। তুমি আজ প্রেমিকা নাকি অফিসার? আমি আজ শুধু তোমার। আমি জানি তুমি এখনো কিছু মনের মধ্যে লুকিয়ে রাখছো। তাদের প্রেম ভেসে আসছে অদ্ভুত এক নীরব ফাঁদ। নেহা তাকে ভালোবাসে ঠিকই, তবে সে ভালোবাসার থেকেও বেশি ভয় পাচ্ছে সত্যিটা জানার। সিয়াম, মাসুম, অর্ক বসে কার্ডিং করছে। দরজা ঠেলে ঢোকে একজন হুডি পরা ছেলে। মাসুমরা চমকে যায়। আমাকে ডোন্ট মাইন্ড ডেভিল পাঠিয়েছে। তুই কে? আগে তো তোকে দেখি নাই। আমি আগেও ছিলাম, শুধু সামনে আসেনি। নিলয় ভাই তো কখনো কাউকে বলে না নতুন টিম মেম্বার আনবে, কিন্তু ও চোখ দিয়ে কাউকে বিশ্বাস করা যায় না। তুমি কি কখনো আমাকে ছেড়ে চলে যাবে নিয়া? আমি সব জানি, তবু আমি ভালোবাসি। তবে মনে রেখো, আমি ভুলের প্রেমিকা না। আমি এক সিআইডি অফিসার এবং এক ভালোবাসার যোদ্ধা। এই মুহূর্তে ভালোবাসার দায়িত্ব। নেহার চোখে যুদ্ধ লেগে গেছে, আর নিলয় বুঝতে পারছে না তার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি হয়তো তার হবে শেষ পরিণতি।
এদিকে জিরো একা বসে ডায়েরিতে লিখছে কালো ঘর। সামনের টেবিলে একটা পুরনো ছবি সিআইডি টিমের। এই মেয়েটি আমাকে গ্রহণ করেছে, কিন্তু তারা জানে না আমি কে। পরবর্তী টার্গেট নিলয়। আমি প্রথমে তার মন জয় করব, তারপর তার পুরো গ্যাং ভেঙে দিব। নিলয় জানে না তার চারপাশে যে মানুষগুলো হাসছে তাদের মধ্যে কেউ না কেউ ছায়ার মতো ওর পতনের জন্য তৈরি। যখন তোমাদের সবচেয়ে কাছের মানুষটাই আসলে তোমার শেষ সূচনা হয়, তখন যুদ্ধ শুধু অস্ত্রে নয়, হয় হৃদয়ে। এই পর্বে নিলয় প্রথমবার কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে, আর সেই বিশ্বাসই তাকে ঠেলে দেবে ধ্বংসের পথে। এমএ ফাইন্ড আউট। গভীর রাতে ঘরের ভিতরে সবার চোখ ল্যাপটপে। কার্ডিং, মাউস, ক্লিকের শব্দ। নিলয় হ্যাকিং টিম আজ আরও শক্তিশালী। তাদের মধ্যে একজন নতুন মুখ, জিরো। সে নিলয়ের অনুমতিতে টেকনিক্যাল সিকিউরিটি অফিসার, কিন্তু কেউ জানে না ওর এই পরিচয়টার মুখোশ। নিলয় জিরোর উপরে ভরসা পেয়ে তাকে বলে, জিরো, আমি আজ থেকে সার্ভার সিকিউরিটি তোমার হাতে দিলাম। ধন্যবাদ বস, বিশ্বাস পেলে সব সম্ভব। নিলয় প্রথমবার কারোর উপরে সম্পূর্ণ ভরসা করল, তবে সে বুঝল না ছায়া কখনো বিশ্বাসের ছায়া হয় না, ওটা ছুরির মতো। এদিকে সিয়াম ও মাসুম সন্দেহ জিরোর উপরে। সিয়াম বলে, দেখ, ওর চোখটা একটা কথা বলে, মুখ বলে আরেকটা। আমি আগেও দেখেছি জিরোর মতো একটা লোক এমএফ শেষ করে দিয়েছিল চিটাগাং টিমকে। কিন্তু দাদার উপর তো ওর অনেক বিশ্বাস। আমরা যদি কিছু বলি, দাদা ভাববে আমরা হিংসে করছি। রাত 3টে, সবাই ঘুমিয়ে, শুধু জিরো জিকে। সে এমএফ এর পুরো হ্যাকিং সার্ভার স্ক্রোল করছে। নিলয় সব কনফিডেন্সিয়াল ফাইল, ব্যাক অ্যাক্সেসরিজ, ডাটা, ট্র্যাকিং সব। নিলয়ের প্রথমের ঘড়ি শুরু হয়ে গেছে। নেহা অফিস রুমে পরের দিন তার স্যারকে বলছে। নেহা মনে মনে বলে, জিরো বলেছে এমএফ টিম আন্তর্জাতিক হ্যাকের প্ল্যান করছে। তার মানে ওরা এখন শুধু বাংলাদেশ নয়, ইউরোপিয়ান সার্ভারেও ঢুকতে চাইছে। তুমি শুধু তাদের সাপোর্ট দাও, তার কাজ তাদের বিশ্বাস ভাঙা, তোমার কাজ ভালোবাসা দিয়ে ওকে ব্যালেন্সে রাখা। কিন্তু আমি শুধু অফিসার না, আমি এখন নিলয়ের স্ত্রী হতে চাই। আর তখন 12টা, ছাদের উপরে চাঁদের আলো পড়েছে, হালকা ঠান্ডা বাতাস। নিলয়ও জিরোর মধ্যে কথা হচ্ছে। নিলয় বলে, জিরো, জানিস, আমার মনে হয় তুই আমি মিলে একদিন ইতিহাস লিখব। ইতিহাসে থাকবি তুই ঠিকই, কিন্তু কিভাবে? কিন্তু সেটা তোর এখনো জানা নেই। এই কথা বলে দুজন তাদের রুমে চলে যায়। জিরো তার রুমে এসে নিজের ল্যাপটপটা টাইপ করে। নিলয়ের টিমে ঢুকে পড়েছে বিষাক্ত ছায়া, একটা ছায়া যে ধীরে ধীরে ভেঙে দেবে এমএফ টিমকে। এবার শুধু অপেক্ষা, কে কাকে আগে শেষ করবে, নাকি কে কার আগে বিশ্বাস হারাবে। কখনো কখনো সবচেয়ে বড় বিপদ আসে তোমাদের নিজেদের ছায়া থেকে। নিলয়ের এমএফ টিম আজ ভেঙে পড়ার মুখে। সার্ভার ফাঁস হয়ে গেছে। সিআইডি এসে গেছে হেড আউট ঠিকানায়। আর সবকিছুর পিছনে মিস্ট্রি জিরো। কিন্তু অন্ধকারের ভিতর থেকে কেউ একজন ছায়ার মতো এগিয়ে আসছে এমএফ এর দিকে। সকাল 9টা, এমএফ হাই আউটের আলোর ঝলকানি, ফোনের অ্যালার্ম বাজছে। নিলয় সেই শব্দ পেয়ে ঘুম থেকে উঠে আর বলে, আজ খুব অদ্ভুত প্রশ্ন দেখলাম। হ্যাকার জগতে কেউ আমার চেয়ে এক ধাপ এগিয়ে। নিলয় বুঝতে পারছে না, কি যেন একটা আসছে।
অন্তর্দৃষ্টি যাকে বলে এবার সত্যি হতে যাচ্ছে। সিআইডির অপারেশন রুমে সিক্রেট ট্র্যাকিং এর কাজ চলছে। ওরা স্যার, আমরা এমএফ এর লোকেশন ট্রেস করেছি। আজ রাতেই রেড। তাদের একটাকেও ছাড়বো না। জিরো তার কাজ করেছে নিখুঁতভাবে। থেকে কাঁপছে। এমএফ মানে শুধু হ্যাকিং না, ওদের মধ্যে আছে ভালোবাসা, বিশ্বাস, আর এই বিশ্বাসটাই ভেঙে পড়বে।